This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. কাল ভোট গণনা, তার আগে কতটা প্রস্তুত কমিশন? কারণ বিরোধীদের দাবি বিভিন্ন কাউন্টিং সেন্টারের ভিতরে এবং বাইরে অশান্তি ছড়াতে পারে। তবে এই নিয়ে কমিশন তাদের মুভমেন্ট কি রাখছে সেটাই জানবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রফিকুল জামান। রফিকদা, জানতে চাইবো, 7 দফায় আমরা দেখেছি কমিশন পাস ফেলের মধ্যে পাসই করেছে বলা চলে। সেক্ষেত্রে কালকের দিনটাও তো একটা বড় দিন তাদের কাছে। একদমই তাই, মানে কালকে কাউন্টিং এবং সেই কাউন্টিং নিয়ে একটা আশঙ্কা দেখা যাচ্ছে যে গন্ডগোল হতে পারে কাউন্টিং সেন্টারগুলোতে। সেই কারণে তোমার কমিশন বিভিন্ন রকম পদক্ষেপ ইতিমধ্যেই তারা করেছে এবং আজকে সারাদিন তারা মিটিং করলেন, বেশ কিছু সিদ্ধান্ত তারা নিয়েছেন। সেই সিদ্ধান্তের কথা আমি জানাবো প্রীতি। যেটা হচ্ছে, দেখা যাচ্ছে যে কালকে তোমার টোটাল এই কাউন্টিং সেন্টারে 92 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে এবং রাজ্য পুলিশ থাকছে প্রায় 2500 রাজ্য পুলিশ, এবং এরা থাকবে কিন্তু একেবারে এই কাউন্টিং সেন্টারের মধ্যে এবং সেখানকার নিরাপত্তা দেখার জন্য। পাশাপাশি কাউন্টিং সেন্টারের বাইরে যাতে কোনো গণ্ডগোল না হয় সেখানেও কেন্দ্রীয় বাহিনী থাকবে, সেখানেও রাজ্য পুলিশ থাকবে, কলকাতা পুলিশ থাকবে। কারণ হচ্ছে যে একটা আশঙ্কা করা হচ্ছে যে এই যে কমিশনের যে সমস্ত এজেন্সিগুলো রয়েছে সেখান থেকে তারা খবর পাচ্ছে যে আগামীকাল এই রাজ্যে কাউন্টিং সেন্টারগুলোতে গণ্ডগোল হতে পারে, এমনটা আশঙ্কা। সেই আশঙ্কার জন্যই কমিশন কিন্তু বসে নেই, তারা সমস্ত রকম পদক্ষেপ করছে যাতে এই শেষ বেলায় আর কি তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ না ওঠে। কারণ তারা প্রথম দফা থেকে সপ্তম দফা পর্যন্ত নির্বাচন কমিশন যেভাবে ভোট করিয়েছে সেক্ষেত্রে অতীতের নির্বাচনের সঙ্গে তুলনা করলে এবারে কিন্তু অনেকটা নজিরবিহীন ঘটনা। একদম তাই, অনেকটা কিন্তু বিশাল কিছু বড় ঘটনা ঘটেনি, অশান্তি ঘটেনি। তারপরে নির্বাচন শেষ হয়েছে। কমিশন চাইছে বা দিল্লির নির্বাচন কমিশন চাইছে যে কাউন্টিংয়ের দিনকে তাদের বিরুদ্ধে যাতে কোনো রকম কোনো অভিযোগ না ওঠে। এখন দেখতে হবে যে বিষয়টা হচ্ছে কালকে এত কিছু করার পরে শেষ পর্যন্ত কি ঘটনা ঘটছে, দিনের পরে গণনার পরে কোনো রকম কোনো বড় ঘটনা ঘটছে কিনা সেটা আমাদের নজর রাখতে হবে। তবে কালকের যেটা মেন বিষয় যে কিউআরটি টিম, কালকেও কিন্তু কিউআরটি টিম থাকবে। যখন কোনো রকম কোনো গণ্ডগোল হবে কাউন্টিং সেন্টারের বাইরে তখন কিন্তু কিউআরটি টিম মুভ করবে, যেমনভাবে তারা ইলেকশনের সময় যে সিস্টেমে তারা কাজ করেছিল সেই সিস্টেমে আগামীকালকেও কাজ করবে। এবং এখন দেখার বিষয় যে এত কিছু করার পরেও শেষ পর্যন্ত কালকের কাউন্টিং কেমন হয়। আরও একটা বিষয় জানতে চাইবো যে 55খানা কাউন্টিং সেন্টার করা হয়েছে, তাদের স্পেসিফিক্যালি স্ট্রং রুমও থাকছে, কেন্দ্রীয় বাহিনী তাদের মুভমেন্টও থাকছে, কিউআরটি টিম থাকছে, তুমি যেমনটা বললে। তারপরেও বিরোধীরা আশ্বস্ত নয়, বিরোধীদের বক্তব্য সিপিআইএম এর তরফেও জানানো হয়েছে, অন্যদিকে বিজেপির তরফেও জানানো হয়েছে এই যে ইভিএম মেশিন বা এই যে গণনাতে কারচুপি হতে পারে। কেন এই আশঙ্কা থাকছে? দেখো, একটু পেছনের দিকে গেলেই, মানে খুব বেশি নয়, পঞ্চায়েত নির্বাচন বলো বা 2021 সালের নির্বাচন বলো, সেই নির্বাচনের পরে পোস্টপোল ভায়োলেন্স হয়েছিল। এমনকি 2021 সালের পরে বিজেপির তরফ থেকে হাইকোর্টে গিয়েছিল এই পোস্টপোল ভায়োলেন্স নিয়ে। পরবর্তী সময় দেখা গিয়েছিল সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে এবং বেশ কিছু লিস্ট তৈরি করা হয়েছিল, সেখানে টিএমসির তাপর নেতাদের নাম কিন্তু সেই সিবিআই লিস্টে ছিল, যে এই পোস্টপোল ভায়োলেন্সের সঙ্গে তাদের নাম ছিল। সেই জায়গা থেকে কমিশনও কিন্তু বসে নেই। কমিশন হচ্ছে বিষয়টা আগের যে সমস্ত অতীতের ঘটনা সেটা থেকে তারা শিক্ষা নিয়েই এবারে যাতে কোনো রকম কোনো সমস্যা না হয়, কোনো রকম কোনো গণ্ডগোল না হয়, তার জন্যই এত বন্দোবস্ত। এবার তুমি দেখো, পঞ্চায়েত নির্বাচনের পরেও কিন্তু একই ঘটনা ঘটেছিল। অর্থাৎ কমিশনের এবং দিল্লি নির্বাচন কমিশনের অতীতের অভিজ্ঞতা কিন্তু খুব একটা ভালো নয় এই রাজ্যের জন্য। অতীতের যে অভিজ্ঞতা তা কিন্তু অনেকটা বলা যেতে পারে তিক্ত অভিজ্ঞতা। সেই তিক্ত অভিজ্ঞতা থেকেই কমিশন সমস্ত রকমভাবে যা যা ব্যবস্থা নেওয়া নিচ্ছে। এখন দেখতে হবে যে এই যে আজকে তুমি যেমনটা বললে সিপিআইএমের তরফ থেকে মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী সহ বামেদের প্রার্থীদেরকে নিয়ে তারা গিয়েছিলেন সি অফিসে। গিয়ে তাদের অভিযোগ ছিল যে কালকে কাউন্টিং সেন্টারে যাতে কোনো রকম কোনো ফেক তোমার এই কাউন্টিং স্টাফ না ঢুকে পারে। ঠিক এই কথাটাই মোহাম্মদ সেলিম ইউজ করেছেন, যে আমরা ভোটের সময় ফেক পোলিং এজেন্ট ধরেছিলাম, এমনটা যাতে না হয় যে ওই দিনকে আমাদের ফেক কাউন্টিং তোমার স্টাফ ধরতে না হয়। সেইটা কিন্তু একটা বিষয়। অর্থাৎ তারা মনে করছেন যে আগামীকাল কাউন্টিং সেন্টারে বিভিন্ন রকম লোক যাদের আইডেন্টি কার্ড থাকবে না তারা কিন্তু ফেকভাবে ঢুকে পড়বে, এমনটা তাদের আশঙ্কা। এই আশঙ্কা থেকেই যেটা মনে করা হচ্ছে যে শাসক দলের বিরুদ্ধে বিজেপি বলো বা সিপিএম বলো তারাও কিন্তু ছেড়ে কথা বলবে না। কারণ হচ্ছে সবাই চাইবে যে শেষ পর্যন্ত তোমার কাউন্টিং সেন্টারে টিকে থাকা এবং কি হচ্ছে সেটা দেখার। ফল ঘোষণার আগে পর্যন্ত যদি কেউ মনোবল ভেঙে যায় কোনো দলের, সেক্ষেত্রে কিন্তু একটা অন্য এফেক্ট পড়ে। সেই কারণেই সবাই চাইছে কালকে
ওই কাউন্টিং সেন্টারে শেষ পর্যন্ত টানভাবে সেখানে থাকা এবং শুধুমাত্র শাসক দল যদি কোনো রকম কোনো ঘটনা ঘটায় সেই ঘটনার যাতে সঙ্গে সঙ্গে আটকানো যায় তার জন্যই তারা সিও অফিস কিংবা দিল্লি নির্বাচন কমিশনের সাহায্য চাইছে নিরাপত্তার, যে নিরাপত্তা আপনারা দিন যাতে কাউন্টিংটা ঠিকঠাক হয়। এবং তুমি এটাও দেখবে যে আজকে যখন সুজন চক্রবর্তী বা মোহাম্মদ সেলিম বলছিলেন একটা বিষয়, যে যেভাবে নির্বাচন প্রথম দফা থেকে শুরু করে সপ্তম দফা নির্বাচন হয়েছিল সেখানে বেশ কিছু খামতি বা ঘাটতি ছিল ঠিকই, কিন্তু তাতে যে বিশাল বড় কিন্তু তারা অভিযোগ করেছিল তা নয়। একটা বিষয় তারাও কিন্তু ঘুরিয়ে এটাই বললেন যে যেমনভাবে আপনারা ভোট করিয়েছেন ঠিক তেমনভাবে কাউন্টিংটা করান, এটাই তো মেন দাবি ছিল আজকে। এবং বিজেপির তরফ থেকে তারাও বলছে যে একটা নির্দিষ্ট একটা সংস্থার নাম করে বলা হচ্ছে সেই সংস্থার ভিতরে ঢুকে যেতে পারে, কাউন্টিং সেন্টারের ভিতরে ঢুকে যেতে পারে। একদমই তাই, সেই সংস্থার কিছু লোক ব্যাচ পড়ে নিজেদেরকে কাউন্টিং এজেন্টের নাম করে ভেতরে ঢুকে পড়ার একটা সম্ভাবনা রয়েছে বলে তারা আশঙ্কা করছে। এবারে সিপিএম আশঙ্কা করবে, বিজেপি আশঙ্কা করবে এবং শাসক দলের বিরুদ্ধে অভিযোগ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই অভিযোগগুলো করার পরে তোমার কালকে কাউন্টিং সেন্টারে ঠিক কী ধরনের ছবি ধরা পড়ছে এবং কিভাবে এই কাউন্টিং দিনটা সিও অফিস বা দিল্লি নির্বাচন কমিশন বাংলার জন্য অবাধ ও শান্তিপূর্ণ করছে সেটা কিন্তু দেখার বিষয়। একদমই সেদিকে যখন নজর থাকবে। আরও একটা বিষয় রফিকদা আমি জানাতে চাই, সেটা হচ্ছে শুধুমাত্র ভোট হয়ে গেল বা কাউন্টিং হয়ে গেল বা ফলাফল হয়ে গেল তাতেই শান্ত থাকে না বাংলা। তারপরে আমরা দেখি ভোট পরবর্তী হিংসা দীর্ঘদিন ধরে চলে। সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী কি রাজ্যে বেশ কিছুদিন থাকবে এই হিংসা থামানোর জন্য? দেখো, একটা তো প্রাথমিকভাবে বলা হয়েছিল যে 6 তারিখে এমসিসি ওঠার পরেও কেন্দ্রীয় বাহিনীর বেশ কিছু কেন্দ্রীয় বাহিনী মানে তোমার কোম্পানি এই ওয়েস্ট বেঙ্গলে থাকবে এবং সেটা মনে করা হচ্ছে যে এমসিসি ওঠার পর আরও 15 দিন থাকবে। এই 15 দিনটা কিন্তু আগামী দিনে বাড়তে পারে বলে কিন্তু মনে করা হচ্ছে। কারণ তুমি দেখো সপ্তম দফার নির্বাচনের পরে বিভিন্ন জায়গায় অশান্তি ঘটনা ঘটছে, বিভিন্ন জায়গায় তোমার মারধরের অভিযোগ উঠছে। কোথাও তুমি জানো নদিয়াতে সেখানে ইতিমধ্যেই একজন প্রাণ হারিয়েছে, খুন হয়েছেন। সেই জায়গা থেকে এই ধরনের ঘটনা যদি আস্তে আস্তে বাড়তে থাকে, বিশেষ করে গণনার দিন যদি কোনো রকম বড় ঘটনা ঘটে, সেক্ষেত্রে এই 15 দিন যে থাকার কথা বলা হচ্ছে, আমার মনে হয় যে এই 15 দিনটা কিন্তু শেষ নয়। আগামী দিনে কিন্তু 1 মাস থাকতে পারে, 1.5 মাস থাকতে পারে, কিন্তু সেটা ডিপেন্ড করছে টোটাল পরিস্থিতির উপর, যে কালকে কাউন্টিংয়ের দিন কি ঘটনা ঘটছে এবং 6 তারিখ পর্যন্ত যেহেতু এমসিসি 5 তারিখ 6 তারিখ পর্যন্ত কি ধরনের ঘটনা ঘটছে। যদি শান্ত হয়ে যায়, অশান্তি না হয়, তাহলে হয়তো এই 15 দিনেই থাকবে কেন্দ্রীয় বাহিনী। না হলে কিন্তু যদি এই গণ্ডগোল টানা থাকে বা গণ্ডগোল চলতে থাকে, তাহলে কিন্তু এই কেন্দ্রীয় বাহিনী শুধু 15 দিন নয়, আগামী দিনে সেটা আরও বাড়তে পারে এই সময়সীমাটা বলে আমার মনে হয়। একদমই সেদিকে নজর থাকবে। কাল কাউন্টিং সেন্টার যেগুলো রয়েছে তাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে কিনা সেদিকেও আমাদের নজর থাকবে। আপনারা দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানেই।